বিশিষ্ট অতিথিবৃন্দ, সামনে যারা আছেন, আজকে এই অনুষ্ঠানে গুণীজন, তাদের সকলকে আমার প্রণাম প্রতি ভালোবাসা। চণ্ডীদাস পত্রিকার 50 বছর পূর্তিতে জয়দেব কেন্দ্রিক শ্রী শ্রী ঠাকুরাস হরিদাস আশ্রমের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন। এই যে জয়দেবে চণ্ডীদাস পত্রিকার প্রকাশ সফল, তাই কবি জয়দেবকে নিয়ে কবি কুমুদ কিশোরের অনেক লেখালেখি লিখেছিল। আমি শুধু কবি জয়দেবের কবিতে দুটো শ্লোক এখানে উচ্চারণ করব, তারপর কি করেন নাম দিয়ে শুরু হবে। কমলা পূজা মণ্ডল কুণ্ডল ললিত ললিত বনমাল, জয় জয় দেব হরে, জয় জয় দেব হরে। ইসলাম নুরুল ইসলাম আমাকে দেখলে সে চা নিয়ে আসতো, গরম সিগারেট নিয়ে আসতো। দেখা গেল সে প্রায় নিরক্ষর ছিল। সে একদিন কম্পোজ করতে করতে সে একদিন কবিতা, যে কবিতাটা লিখলো অসাধারণ কবিতা। সে আধুনিক তার যে মোহিনী আড়াল, আমরা যে কবিতা কষ্ট করে মোহিনী আড়াল দিই, সেই মোহিনী আড়ালটা দেখলাম তার হাতে অটোমেটিকলি চলে এসেছে। এই যে কুমুদ কিঙ্করের চোখ, এটা অদ্ভুত ব্যাপার। আমাদেরকে কি লেখালো ওই মধুদিন অশোকের চোখ এড়ানো তো মুশকিল, ছেলেটা অদ্ভুত।
আমি কবে তৃণমূর্তিকা বের করছিলাম ওই জানে, ওটা বীরভূমকে এমন হবে তাদের তার মতো জানে। তো চণ্ডীদাসের আরও একটি কাণ্ড ছিল, সেটি চণ্ডীদাসের আশ্রমে গেলে আমরা শ্মশানে গিয়ে রাতে আশ্রম মতার কাছে আমরা খাওয়া দাওয়া করে শ্মশানে গিয়ে আশ্রমে যেতাম। তো একদিন দেখছি এই চণ্ডীদাস আশ্রম, আজকে যে পবনদাস পাউলের নাম আমরা শুনি, চণ্ডীদাস কি সমন্ত সান্যাল বা এই ধরনের কেউ ছিলেন আকাশবাণীর একজন প্রোগ্রামে, সুনীল সান্যাল। সেই সুনীল সান্যাল প্রথম পবনদাস বাউলের রেকর্ড বার করলেন, তখন RPM 78 RPM থেকে অধিক বাজানো। তো সেই পবনদাস বাউলের গান প্রথম কুমুদার হাত দিয়ে কুমুদার আশ্রমে সুনীল সান্যালের পৌরোহিত্যে নানান কর্মকারকে নিয়ে আমি অনেকবার ছুটি গেছি সেখানে। কি ব্যাপার না, কুমুদার গান আমি ভেবেছিলাম শান্তিরা হয়তো ওই গানটা নিয়ে করবেন, পরে গাইবেন। কুমুদার একটি বিখ্যাত গান আছে যেটাকে জয়দেবের জাতীয় সঙ্গীত বলা যেতে পারে। এরকম অজস্র ঘটনা বলতে গেলে অনেক শেষ করা যাবে না, অনেক সংযত হয়েছে। মানে কি বলবো, হঠাৎ করে একদিন প্রমুখা বললেন যে উপন্যাস লিখতে হবে। প্রমুখার মাথায় হয়তো আল আফতাবের বুদ্ধি ছিল, বলিয়েছিল, নিজে তো লিখতো না, অদ্ভুত অদ্ভুত গল্প বলতো আল্লাহ। যে সমাজ আমরা খুব একটা চিনি না, সেই মুসলিম সমাজের এমন এমন কিছু তথ্য বলতো যে গল্পগুলো বললে লিখতে হয়তো আজকে আমরা আধুনিক ভাষার থেকেও আরো আগে পেতাম আল্লাহ। আমি সত্যি বলেছিলাম যে আলাপতাবের কিন্তু শেষ করা উচিত। তো সেই আলাপতাবের প্রয়োজনে আমি পরপর দুটো উপন্যাস, তারপর নানা কারণে আর লেখা হয়নি। ওই যেটা বললো আমাদের নৈনন্দিন, যে আমরা সব একটু ধান্দাবাজ ছিলাম, আদিত্য, আমি, নীলক্ষর সব চলে গেলাম, মাঝে মাঝে আসতাম আর তারপরে সন্ধ্যার সময় বাড়ি যেতেন। এইভাবে করতে করতে মাত্র 8 বছর বয়সেই তার জীবন নির্বাচিত হয়। এই পত্রিকার জন্য নিবেদিত প্রাণ কবি কুমুদ কিঙ্কর দেখিয়ে দিয়েছেন যে সাহিত্য সংস্কৃতির জন্য একজন মানুষ কিভাবে আত্মনিবেদন, আত্মবলিদান দিতে পারেন। আজকে এই আনন্দঘন মুহূর্তে তার প্রতি আমি আমার অন্তরের গভীর শ্রদ্ধা এবং নিবেদন করে আমার বক্তব্য শেষ করলাম। প্রায় 50 বছর যেদিন থেকে পড়াশোনা শুরু করেছি, অর্থাৎ MA পাশ করার পরে যে পড়াশোনা, তখন থেকে এই বীরভূমের ইতিহাস নিয়েই আমি আছি। এইটা আমার আপনাদের সম্মুখে বীরভূমের ইতিহাস সম্পর্কে তৃতীয় নিবেদন। দেখতেন পড়ে যদি আপনাদের মন জয় করতে পারে, সেটাই হচ্ছে আমার পরিশ্রমের শ্রেষ্ঠ পুরস্কার হবে। আর এই বইটি মাতৃভাষায় লেখার পিছনে যে দুজনের খুব বিশেষ প্রচেষ্টা এবং অবদান আছে, তার মধ্যে সৈয়দ মুইনুদ্দিন হোসেন অশোক এবং শ্রী কিশোর দাস। আমি অনেকদিন শিউড়িতে বীরভূম মহাবিদ্যালয়ে পড়িয়েছিলাম, সেই সময় আমাদের ছাত্র ছিল। ওরা অনেকদিন আমাকে অনেকবার বলেছে যে স্যার ইংরেজিতে তো আপনি দুটো বই লিখেছেন ইংরেজি ভাষায়, এটা আমি বাংলায় পড়ি। তো আমি মাতৃভাষায় এই বইটি একটি অবশ্যই গবেষণা গ্রন্থ, আপনাদের আশীর্বাদে এটা রচনা করতে পেরেছি, শেষ করতে পেরেছি কাজটা। আজকে সেটা প্রকাশিত হবে। আপনাদের আদর অভ্যর্থনা পেলে, বইটি সম্পর্কে আদর অভ্যর্থনা পেলে আমি ধন্য হব। আপনাদের মাঝে এসেও আমি নিজেকে ধন্য বলে মনে করছি। নমস্কার। বাণী এই সবার উপরে মানুষ, তাহার উপরে দেখবেন লক্ষ্য করে আমাদের এই অঞ্চলে যে নদী কেন্দ্রিক যে আমাদের যে সমাজ সভ্যতা গড়ে উঠেছিল, সেখানে ধর্মগতভাবে হয়তো বিভিন্ন ধরনের মানুষের বসবাস, কিন্তু তাদের যে জীবনের সংগ্রাম,
তাদের যে সংস্কৃতি চেতনা, তাদের যে শিল্প চেতনা এবং শিল্প সৃজন, সেটা কিন্তু একেবারে পুরোপুরি মানব কেন্দ্রিক এবং মানব সভ্যতা গড়ে উঠেছে এই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, এই দার্শনিক মনোভাবের মধ্যে দিয়ে। এটা হয়তো চণ্ডীদাস সেটা প্রকাশ করেছেন, কিন্তু লক্ষ্য করে দেখবেন যে আমাদের যে গ্রামীণ জীবনের সভ্যতা, সেখানে ধর্ম চর্চা হয়েছে, কিন্তু এই যে ধর্মের মধ্যে দিয়ে যে বিভাজন সৃষ্টির যে প্রবণতা, সেটা আগে এইভাবে ভয়ঙ্কর ভাবে ছিল না। এবং আমরা যদি দেখি রবীন্দ্রনাথের ভারতীর্থ কবিতা, সেখানেও তিনি কিন্তু এই নরদেবতার বন্দনার কথা বলছেন। তিনি বলছেন যে হেমচিত্ত পুণ্য তীর্থে জাগরে দিলে এই ভারতের মহামানবের সাগর দিলে, এই মহামানবের সাগর তিনি বলছেন যে হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নমি নর দেবতার, অর্থাৎ এই যে নরদেবতা, সেটাই তো সব থেকে বেশি প্রাধান্য পেয়েছে বা পাওয়া উচিত। আমরা যেখানে আজকে যে রাজনৈতিক ভাবে, ধর্মীয় ভাবে যে মানুষের সঙ্গে মানুষের বিভাজন তৈরি করা হচ্ছে, খণ্ড বিখণ্ড ভাবে মানুষকে দেখার একটা প্রবণতা তৈরি হয়েছে রাজনৈতিক ভাবে, এর বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের এই চণ্ডীদাসের এই দর্শন, আমাদের রবীন্দ্রনাথের যে দর্শন, রবীন্দ্রনাথ এখানে বিশ্বভারতীর যে প্রতিষ্ঠা করেছিলেন, সেটা তো বহুত্ববাদী সংস্কৃতি চর্চার জন্য, এবং সেখানকার মূল মন্ত্রই ছিল যে বিশ্বম ভবতেতা নিরাম, অর্থাৎ এখানে সারা বিশ্ব এসে বাসা বাঁধবে, অর্থাৎ সারা বিশ্বের যে মনীষীদের যে ভাবনা চিন্তা, তাদের যে শিক্ষা দীক্ষা, তাদের যে দর্শন, তাই তো ছিল বিশ্বভারতীর মূল মন্ত্র। আজকে সেই বিশ্বভারতীও অনেকটা পিছিয়ে পড়েছে। আসলে আমরা যে এই যে মানবতার ইতিহাস এবং মানবতার যে চর্চা, মনুষ্যবোধের যে বিকাশ, সেইখান থেকে বোধহয় আমরা ধীরে ধীরে খানিকটা পিছিয়ে পড়ছি। খুব খণ্ড বিখণ্ড ভাবে আমরা মানুষকে দেখছি, খণ্ডিত ভাবে আমরা আমাদের যে সাহিত্য চর্চা, ইতিহাস চর্চা করছি। আজকে আমার এখানে এসে চণ্ডীদাস পত্রিকার 50 বছরের যে তাদের যে চর্চা, তাদের যে সাধনা, এখানে আমি ওই মন্ত্রটির কথা বলবো যে মানুষই হচ্ছে আমাদের উপাস্য, মানুষের চর্চাই হচ্ছে আমাদের একমাত্র সভ্যতার ইতিহাসের চর্চা। স্বামী বিবেকানন্দ তো বলেছিলেন, বা রামকৃষ্ণদেব এই কথাই বলেছিলেন যে সবার যে জীবে প্রেম করে যেই জন, সেই জন ঈশ্বর। কিন্তু আজকে আমরা মানুষের সেবার থেকে দূরে এসে সরে গিয়ে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আমরা যে মানুষকে বিভাজিত করার চেষ্টা করছি, এর বিরুদ্ধে একমাত্র আমাদের ইতিহাস চর্চা, আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চা, আমাদের রবীন্দ্র চর্চা, আমাদের এই চণ্ডীদাসের এই যে দর্শন যে সবার উপরে মানুষ তাহার উপরে না, এটাই আমাদের এখনকার সভ্যতার, আমাদের চর্চা, আমাদের বেঁচে থাকার একমাত্র মূল মন্ত্র হওয়া উচিত। একটাই উত্তর, INA। ইনিও বুঝতে পারলেন, আর বুঝতে না পেরে তিনি বলেন, এই যাও জিআরপি থানার লক আপে এই সন্দেহভাজন মানুষটিকে রাখো, আর ভালো করে দেখো একটা AK-46 কিংবা গ্রেনেড কোথাও লুকোনো আছে কিনা, যার শরীরে এই শীতের রাত্রিরে একটি কোটি বস্ত্র ছাড়া কিছু নেই। কোথায় লুকিয়ে রাখবে মারণাস্ত্র? মারণাস্ত্র কোথায় থাকবে? এমনি শীতল মেঝের উপর পড়ে রইল আমার ভারতবর্ষ, আমার নিরন্ন, আমার বিপন্ন স্বদেশ। রাত বাড়লে রেলের জমাদারনি দুটো পোড়া রুটি এগিয়ে দিলেন বৃদ্ধের মুখে, বলে, বাবা আগের পোড়া না মানাতো নেই, ছোটা যাবো। ঠিক আছে মা। কতদিন অনশনের পর অর্থাসন, বৃদ্ধের চোখ থেকে জলধারা নেমে এলো। জমাদারনি বললেন, বাবা এটা মনে হচ্ছে আপনি কাউকে খুঁজে বেড়াচ্ছেন। হ্যাঁ মা, ঠিক করেছ, খুঁজছি। কাকে খুঁজছেন? আমার আত্মীয়দের, পরমাত্মীয়। ঠিকানা কি বলুন, এত বড় দেশ। বৃদ্ধ একটা কাগজের টুকরো বার করলেন, শতচ্ছিন্ন বিবর্ণ হলুদ হয়ে যাওয়া কাগজ, চারটি নাম সেখানে লেখা। প্রথম নাম মোহনদাস করমচাঁদ গান্ধী। I feel it, though I do not see it. It is this unseen power which makes itself felt and yet decides all truth, because it is so unlike all. গান্ধীজি, মোহনদাস,
আপনি যে বলেছিলেন আমাদের দেশে হিংসা হবে না, হানাহানি হবে না, জাতি দাঙ্গা হবে না, তাহলে কেন রক্তপাত এখনো? কেন কেন হয়? কেন কেন? আর সর্বাধিনায়ক সুভাষচন্দ্র তোমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে, তখন আমার 12 বছর বয়স, 13 বছর, তুমি আমাকে নিতে চাওনি প্রথমে, তারপরে তোমার কাঁধে কাঁধ মিলিয়ে সেদিন বলেছিলাম দিল্লি চলো, কি প্রাণ! I would beg of you to talk with youth and particularly students have played in the freedom movement in other countries. সর্বাধিনায়ক, আমি যদি কারো সামনে গিয়ে বলি আমি INA এর লোক, INA ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, আমি আজাদ হিন্দ ফৌজের লোক, আমাকে পাগল ভাবে, আমাকে উন্মাদ ভাবে। এ কি আমার প্রাপ্য ছিল স্বাধীন দেশে? বলো বলো সর্বাধিনায়ক, এই কি? নেহেরুজি, নেহেরুজি, তুমি 47-এ আমাদের পতাকা ওড়ালে, সরে গেল ইউনিয়ন জ্যাক লালকেল্লায়, আমি ছিলাম সেদিন, আর গভীর রাত্রে শুনলাম তোমার কথা। But there is the center. At the stroke of the midnight hour, when the world sleeps, India will awake to life of freedom. নেহেরুজি, তারপর বহু বছর কেটে গেল, বছরের পর বছর, এখনো সব মানুষের অন্ন নেই, বস্ত্র নেই, তার মাথা গোজার ঠাইটুকু নেই। তুমি এত কথা বলেছিলে সেই গভীর রাত্রের বেতার ভাষণে, আজকে কোথায় গেল সেই সুদিন? একদিকে কোটি কোটি টাকা ব্যাংকে, চক্ষের কারাগারে, কুবরের ভান্ডারে, আর একদিকে নিরন্ন বিপন্ন মানুষ পড়ে আছে ফুটপাতে, ফুটপাতে, মাথার উপরে দুটো খড়েরও ছাউনি নেই। কবে আসবে সেই সুদিন? নেহেরুজি, কবে কবে কবে? এবার জিআরপি থানার লকআপের ফাটকটি খুলে দেওয়া হলো। বৃদ্ধ এক পা করে বাইরে বেরিয়ে দেখলেন চারিদিকে রেল লাইন, উত্তরে দক্ষিণে পূর্বে পশ্চিমে, এর যে কোনো একটা ধরে ভারতবর্ষের অন্তরে পৌঁছে যাওয়া যায় অন্দরে। বৃদ্ধ পথ খুঁজছেন আর বলছেন, পথ বলে দাও, পথ কোথায়? সহসা সেই জমাদারনি তার শিশুপুত্র এগিয়ে এসে বৃদ্ধের হাত চেপে ধরলো, বললো আও আও মেরে সাথ। বৃদ্ধ বলল, কোথায় ঠিকানা, যাবো কোথায়? দুহাত বাড়িয়ে শিশু বলল, ভারতবর্ষ আমার ঠিকানা। বৃদ্ধ এবার চেয়ে দেখলেন সূর্য উঠছে, সূর্যের দিকে তাকিয়ে উচ্চারণ করলেন, জবাকুশম সংকাশং কাশ্যপেন মহাকৃতিং ধন্তারিং সর্বপাপতিম প্রণোহতস্মি দিবাকরম। হে দীপ্ত দিবাকর, হে জ্যোতির্ময় রবি, আরো আলো দাও, আরো প্রাণ দাও, তমসা দূর করো, হে জ্যোতির্ময় রবি। রবি, রবির কথা মনে পড়ে গেল আর এক রবির কথা, যিনি বলেছিলেন জয় হবে, মনুষ্যত্বের জয়, মানবতার জয়, মানবাত্মার জয়গান। যা শুনি চারিদিকে, হবে জয়, হবে জয়, যার জন্য প্রতীক্ষিত হবে জয়। तब शुभयाचिष माते गाहे तब जय गाथा, जनगण मंगलदायक जय हे भारत भाग्य विधाता, जय हे जय हे। একটি গান শোনাচ্ছি আপনাদের কাছে। তুমি ওখানে যাও না?
সন্ধ্যায় সবাই কি ফেরে সন্ধ্যায় তীর ছেড়ে যত তরি ধায় মহাসাগরে সবাই কি কুল খুঁজে পায় সবাই কি কুল খুঁজে পায় ভিড় ছেড়ে যত পাখি ভিড় করে আকাশে সবাই কি ফেরে সন্ধ্যায় সবাই কি ফেরে সন্ধ্যায় আমার মনে